ভুল শব্দটা মাত্র 2 অক্ষরের হলো এর ভয়াবহতা কুলহীন। ঠিক তেমনি একটা ভুল বোঝাবুঝি আমাদের জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আর আজকে আমি যে ড্রামাটা নিয়ে হাজির হয়েছি সেটার শুরুই হয় ভুল বোঝাবুঝি থেকে। যে ভুল মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং সন্তানকে এতিম করে ফেলে। তো কি হয়েছিল সে ভুল বোঝাবুঝি যা মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে, তা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ড্রামাটা হলো একটা মিনি ড্রামা, তাই ভিডিওটা অনেক বড় না হলেও গল্পটা অসাধারণ। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আর ইদানিং আমার ভিডিওতে তোমরা কিন্তু একদমই অ্যাক্টিভ থাকছো না, যার ফলে নতুন ভিডিও বানাতে আমার একদমই ভালো লাগছে না। তো তোমাদের কাছে কোন ধরনের ড্রামা বেশি ভালো লাগে সেটা আমাকে জানাতে পারো। আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দিতে পারো। তাহলে আর দেরি কেন, এখনই ভিডিও শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তাহলে চলো এখন ড্রামা শুরু করা যাক। এই ড্রামার শুরুতেই আমরা টেরেসে একজন মহিলাকে দেখতে পাই, যে কিনা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল। মহিলাটিকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছিল। সে বিচলিত কণ্ঠে ফোনের ব্যক্তিটিকে বলে, তুমি তো চাও আমি মারা যাই, তাই না? তাহলে তাই হোক। মহিলাটি আর কোনো কথা না বলে ফোন রেখে দেয় আর ছাদ থেকে লাফ দেয়। এদিকে ছোট্ট একটি মেয়ে মহিলাটিকে নিজের আশেপাশে দেখতে না পেয়ে যখন খোঁজা শুরু করে, তখন সে হাঁটতে হাঁটতে ছাদে চলে আসে। আর এখানে এসে সে নিজের চোখের সামনে মহিলাটিকে ছাদ থেকে ঝাঁপ দিতে দেখে ভয়ে একদম চিৎকার করে ওঠে। ঠিক তখনই নায়না নামের একটি মেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। আর আমরা বুঝতে পারি এতক্ষণ ধরে যা কিছু হচ্ছিল সবকিছুই নায়নার স্বপ্ন ছিল, তবে বাস্তব স্বপ্ন। অর্থাৎ 10 বছর আগে নায়নার মা এই ছাদ থেকে তার চোখের সামনে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল, যে স্বপ্ন নায়নাকে এখনো গ্রাস করে বেড়াচ্ছে। যাই হোক, এর পরের সিনে দেখা যায় নায়না ফ্রেশ হয়ে নিজের কাজে যাওয়ার জন্য তৈরি হয়। তখন রাস্তায় একজন মহিলা তার সঙ্গে দেখা করে আর নায়নাকে বলে, তোমার বাবার বিজনেস লসে চলছে, তাই তোমার প্রতিবন্ধীদের জন্য তৈরিকৃত স্কুলটি বন্ধ করে দিতে হবে। কিন্তু নায়না সে মহিলাটিকে ইশারায় বুঝিয়ে দেয় ওই স্কুল তার মা তৈরি করেছে, তাই সে কিছুতেই ওই স্কুল বন্ধ হতে দিবে না। এটা শুনে মহিলাটি কোনো কথা না বলে নায়নাকে নিজের সঙ্গে গাড়িতে উঠতে বলে। তারপর মহিলাটি তাকে একটি শুনশান জায়গায় নিয়ে আসে। নায়না কিছু বুঝে ওঠার আগেই দুজন লোক এসে তাকে বেহুশ করে ফেলে। তারপর আমরা জানতে পারি এই মহিলাটির নাম হলো জিয়া, যে কিনা নায়নার সৎমা। জ্ঞান ফেরার পর নায়না নিজেকে একটি বিছানা আবিষ্কার করে। আসলে নায়নার সৎমা তাকে এক লোকের কাছে সেল করে দিয়েছিল। নায়নার যখন হুঁশ ফিরে আসে তখন সে হোটেল রুম থেকে পালানোর জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু তাকে ধরার জন্য কিছু লোক আবারও তার পিছনে ধাওয়া করে। এখানে নায়না হোটেলে ছুটতে ছুটতে একজন ওয়েটারকে দেখতে পায়, যার কাছে সে সাহায্য চাইতেই ওয়েটারটি তাকে তাড়াতাড়ি করে একটি রুমের ভিতরে ধাক্কা মেরে ঢুকিয়ে দেয়, যাতে করে দুষ্টু লোকগুলো নায়নাকে খুঁজে না পায়। তো নায়নাকে যে রুমে পাঠানো হয়েছিল সেখানে আমরা গামিন নামক একজন ছেলেকে দেখতে পাই, যার খাবারের সঙ্গে কেউ একজন ক্ষতিকর ড্রাগস মিশিয়ে দিয়েছিল। তাই গামিং এর বুকে ব্যথা করছিল আর সে ব্যথায় ছটফট করছিল। এখানে গামিং যখন নায়নাকে নিজের রুমে দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? নায়না তাকে জানায় কিছু বাজে লোক তার পিছু ধাওয়া করেছে, তাই বাধ্য হয়ে সে নিজেকে রক্ষা করার জন্য এই রুমে আশ্রয় নিয়েছে। আসলে নায়না ছিল বোবা, তাই সে ইশারায় কথাগুলো বলছিল, কিন্তু গামিং নায়নার কথা পাত্তা দেয় না। আর হঠাৎ ড্রাগসের ইফেক্টে সে নায়নার সঙ্গে জোরজবস্তি করতে শুরু করে দেয়। এক পর্যায়ে নায়না নিজেকে কষ্ট করে ছাড়িয়ে সেখান থেকেও পালানোর চেষ্টা করে। কিন্তু এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, তা হলো গামিং যখন নায়নার সঙ্গে জোরজবস্তি করছিল তখন কেউ একজন লুকিয়ে সে মুহূর্তের ছবি তুলে নিয়েছিল। এর পরের সিনে আমরা নায়নাকে দেখতে পাই সে হোটেল থেকে বাড়ি ফিরে নিজের সৎ মায়ের মুখে জুতা ছুঁড়ে মারে। এমনকি নায়না তার বাবাকেও সবকিছু খুলে বলে, কিন্তু নায়নার বাবা তার দ্বিতীয় স্ত্রীর পক্ষেই ছিলেন। এইসব দেখে নায়না তার বাবাকে বলে, আমি বেঁচে থাকতে কিছুতেই তোমরা আমার মায়ের স্কুলের ক্ষতি করতে পারবে না। এটা শুনে নায়নার বাবা তার গায়ে হাত তোলে আর বলে, ওই চরিত্রহীনা মহিলার নাম যদি আর কখনো তুমি মুখে নাও তাহলে তোমার খবর আছে। তারপর আমরা গামিনকে অফিসে দেখতে পাই, যার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে একটি মেয়ের ছবি দেখিয়ে বলে, আমরা কাল রাতে আপনার রুমে এই মেয়েটিকে পাঠিয়েছিলাম। কিন্তু গামিন সে মেয়ের ছবি ভালো করে দেখে জানায় রাতে তার রুমে যে মেয়েটা এসেছিল এটা সেই মেয়ে না। এদিকে নায়নার সৎ বোন নায়না এবং গামিং এর ভাইরাল হওয়া ছবি তার বাবাকে দেখায় আর বলে, মনে হচ্ছে নায়না এবং গামিং এর মাঝে কিছু একটা চলছে। যা দেখে নায়নার সৎ মা বলে, এই মেয়ে আমাদের পরিবারকে ডুবাবে। প্রথমে এই মেয়ের মা গামিং এর বাবার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল আর এখন এই মেয়ে গামিং এর সঙ্গে নষ্টামি করছে। অন্যদিকে অফিসে যখন গামিংও দেখে তার এবং নায়নার ছবি ভাইরাল হয়ে গিয়েছে তখন সে সিদ্ধান্ত নেয় সবাইকে জানিয়ে দিবে নায়না তার হবু বউ, আর এই মিথ্যা বলেই ছবি ভাইরালের বিষয়টা তাকে সামাল দিতে হবে। তাই দেরি না করে গামিং জলদি নায়নাকে খুঁজতে চলে যায়। রাতে নায়নার সৎমা আবারও নায়নাকে জোর করে কিডন্যাপ করে আর ওই বৃদ্ধ বিজনেসম্যানের গাড়িতে তুলে দেয়। কিন্তু তখনই সেখানে গামিং চলে আসে আর তার কাছে পুরো বিষয়টা দেখে ঘটকা লাগে, তাই সে নায়নাকে বাঁচাতে চলে
চলে যায় এবং সব গুন্ডাকে ইচ্ছামতো রামধুলাই দিয়ে নায়নাকে বাঁচিয়ে নেয়। তারপর নায়নাকে রক্ষা করে গামিং তাকে নিজের সঙ্গে যাওয়ার জন্য বলে। নায়না আর মানা করে না, তার সঙ্গে চলে যায়। তারপর গামিং এর বাড়ি আসতেই সে নায়নাকে ফেক এঙ্গেজমেন্ট পেপারে স্বাক্ষর করতে বলে, যা দেখে নায়না বলে আমি সবকিছু করতে রাজি, কিন্তু এই ফেক এঙ্গেজমেন্টের কি খুব দরকার? যা শুনে গামিং তাকে সরাসরি জানিয়ে দেয় এটারই সবচেয়ে বেশি দরকার, এমনকি এই কাজের জন্য সে নায়নাকে ওয়ার্কারের মতোই বেতন দিবে। গামিং যখন উল্টো দিক মুখ করে নায়নাকে নিজের চুক্তি সম্পর্কে বলছিল, তখন হঠাৎ করে নায়নার কাছে প্রধান শিক্ষকের কল আসে। তাই সে গামিংকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে যায়। নায়নার এমন ব্যবহার দেখে গামিং তো একদম রেগে যায়। পরের দিন নায়না গামিং এর বাড়িতে আসে এবং জানায় সে সবকিছু মেনে নিতে রাজি, কিন্তু এর বদলে গামিংকে তার মায়ের বিশেষ চাইল্ড স্কুলটি তার বাবার কাছ থেকে কিনে নিতে হবে, যাতে করে এই স্কুলটি হাতছাড়া না হয়ে যায়। কিন্তু গামিং এসবে রাজি ছিল না, যা দেখে নায়না তাকে পটানোর জন্য তার অনেকটা ক্লোজ হতে শুরু করে। নায়নার এমন কর্মকাণ্ড দেখে অবশেষে গামিং তার শর্তে রাজি হয়ে যায়, কিন্তু সে নায়নাকে পই পই করে জানিয়ে দেয় মেয়ে মানুষের এমন গায়ের উপর হুমড়ি খেয়ে পড়াটা তার একদমই পছন্দ না। অর্থাৎ বুঝেই যাচ্ছে যে সে চাইছে যেন নায়না তার কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলে। কিন্তু সে নায়নাকে জানিয়ে দেয় যেহেতু তুমি আমার হবু বউয়ের রোল প্লে করবে, তাই তুমি সকলের সামনে আমার কাছাকাছি আসতে পারো আর আমাকে এমন ভাবে ট্রিট করবে যেমন ভাবে হবু বউ তার হবু স্বামীকে করে। এছাড়া এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবে, কিন্তু আমরা দুজন আলাদা আলাদা রুমে থাকবো। গামিং এসব বলে নিজের রুমে চলে যায়, কিন্তু তার নিজের আচরণের কারণে নিজের কাছে বেশ খারাপ লাগছিল, কারণ সে নায়নার সঙ্গে অনেক বাজেভাবে কথা বলেছে। যাই হোক, এর কিছুক্ষণ পর নায়না তার কাছে আসে আর বলে আমার পরার মতো কোনো জামা নেই, তাই আমাকে আমার বাড়ি গিয়ে নিজের জন্য জামা নিয়ে আসতে হবে। এটা শুনে গামিং বলে এসবের কোনো দরকার নেই, আমি আমার লোককে বলে দিয়েছি তোমার জন্য নতুন জামা নিয়ে আসবে। এটা শুনে নায়না নিজের রুমে চলে যায়। তারপর রাতের বেলা তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয় না, যার যার মতো ঘুমিয়ে থাকে। পরের দিন গামিং নায়নাকে তার বাবার বাড়ি নিয়ে যায়, যেখানে গামিং এর দাদা নায়নাকে দেখে তাকে সাইডে নিয়ে গিয়ে বলে বিয়ে করার জন্য আর কোনো মেয়ে পেলে না? তুমি কি জানো না ওই মেয়ের মাই তো তোমার বাবার জীবন ধ্বংস করে দিয়েছিল? দাদার কথায় গামিং হেসে জবাব দেয় আমি সবকিছুই বিজনেসের জন্য করছি, সময় হলে আমি নিজেই তাকে ছেড়ে দিব। এটা শুনে তার দাদা অনেকটাই খুশি হয়। এদিকে গামিং এর আন্টি নায়নাকে নিয়ে বাজে কথা বলছিল, যা শুনে নায়নাও তাকে ইশারা করে বলে আপনাদের বাড়ির ছেলের পিছনে আমি ঘুরিনি, বরং সে নিজেই আমার জন্য দেওয়ানা। তারপর প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য নায়না যখন তৈরি হচ্ছিল, তখন গামিং এর কাছে নায়নার সৎ বোন আসে, যে কিনা নায়নার সম্পর্কে তাকে খারাপ খারাপ কথা বলে, কিন্তু গামিং সেই সবে পাত্তা দেয় না। তারপর যখন গামিং এবং নায়না প্রেসের সামনে যায়, তখন তার আরেকটি ছেলের সঙ্গে ছবি ভাইরাল হয় এবং মিডিয়া এই নিয়ে তাকে অনেক কথা শোনাতে থাকে, যা দেখে গামিং তাকে এখান থেকে নিয়ে চলে যায়। আসলে এই সব ছিল নায়নার সৎ মায়ের কাজ, যে কিনা নায়না এবং গামিংকে আলাদা করার জন্য পিছনে লেগেছিল। যাই হোক, এবার রুমে এসে নায়না গেমিংকে বোঝানোর চেষ্টা করে যে এই ছবিটা ফেক। এটা শুনে গামিং তাকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে, এমনকি সে নিজে লোক লাগিয়ে দেয় যে এই ফেক নিউজ কে রটিয়েছে তাকে যেন জলদি খুঁজে বের করা হয়। এদিকে নায়না পাশের রুমে চলে গেলে গামিং এর কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে, যে কিনা গামিংকে বলে এখন তো সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তাই আপনার উচিত হবে মিডিয়াকে জানিয়ে দেওয়া যে নায়না ম্যাম আপনার সঙ্গে চিটিং করেছে, তাই আপনি তার সঙ্গে ব্রেকআপ করছেন, এতে করে আপনি তার হাত থেকে খুব সহজে রেহাই পেয়ে যাবেন। কিন্তু গামিং এসব না শুনে অ্যাসিস্ট্যান্টকে নিজের কাজ করতে বলে। অন্যদিকে নায়না পাশের রুম থেকে তাদের কথাগুলো শুনে অনেক কষ্ট পায়, তাই সে গামিংকে বলে সে সবকিছু স্বীকার করবে আর মিডিয়াকে জানিয়ে দিবে তার এবং গামিং এর ছবিগুলো ফেক, কিন্তু গামিং তাকে এসব করতে নিষেধ করে। এদিকে মিডিয়া যখন নায়নার সৎ মা এবং সৎ বোনকে প্রশ্ন করছিল, তখন তারা নায়নাকে নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করে, যা দেখে গামিং মিডিয়ার কাছে আসে আর বলে নায়না আমার বাগদত্তা, তাই তার নামে কেউ বদনাম ছড়িয়ে রেহাই পাবে না, খুব দ্রুতই অপরাধীকে শাস্তি পেতে হবে। আসলে গামিং বুঝে গিয়েছিল যে এসব নায়নার সৎ মা এবং সৎ বোনের কাজ। এর পরের সিনে আমরা দেখতে পাই নায়না যখন রুমে যেতে নেয়, তখন হঠাৎ করে সে নিজের সৎ মাকে এক মহিলার সঙ্গে কথা বলতে দেখে। আসলে এটা সেই মহিলা ছিল যে কিনা একসময় নায়নার মায়ের সেবা করত। সকলে চলে যাওয়ার পর নায়না বুদ্ধি খাটিয়ে গামিং এর অ্যাসিস্ট্যান্ট থেকে ওই মহিলার নাম্বারটা নেয় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে আজকে আমার ছুটি, আমি আমার বাড়ি যাচ্ছি, তুমি তোমার বসকে এটা জানিয়ে দিও। তারপর যখন নায়না তার বাড়ি যায়, তখন তার বাবা সহ বাকিরা তাকে উপেক্ষা করে এবং বাড়ি থেকে চলে যেতে বলে, যা শুনে নায়না অনেক কষ্ট পায়। কিন্তু সে যখন বাগানে গিয়ে তার বাবাকে নিজের শৈশবের কথা বলে, তখন তার বাবাও অনেক ইমোশনাল হয়ে যায় আর তাই সে নায়নাকে ডিনার পর্যন্ত এখানে থাকার অনুমতি দেয়। এদিকে নায়না চলে যাওয়ার পর গামিং তার অ্যাসিস্ট্যান্টের কাছে বারবার নায়নার কথা জিজ্ঞাসা করছিল, যা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে আপনার কি ম্যামের জন্য চিন্তা হচ্ছে? কিন্তু গামিং এর চিন্তা হলো সে পুরো বিষয়টাই অস্বীকার করে আর নায়নার বাবার সঙ্গে কথা আছে বলে নায়নার বাড়িতে চলে আসে। তবে পথে তার নায়নার সঙ্গে দেখা হলে সে নায়নাকে বাড়ি ফিরতে বলে, যা শুনে নায়না তাকে জানায় আজ সে এখানেই থাকবে। তাই গামিংও তার অ্যাসিস্ট্যান্টকে কল করে জানিয়ে দেয় সে রাতে নায়নাদের বাড়িতেই থাকবে। তারপর বাড়ি এসে
গামিং নায়নার বাবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু লোকটি তাকে এড়িয়ে চলে। তারপর রাতের বেলা নায়না এবং গামিংকে থাকার জন্য একটা রুমই দেওয়া হয়, যা দেখে গামিং নায়নাকে বলে, তোমার রুম এত সাদামাটা কেন? নায়না জানায় এটা তার রুম, সে স্কুলে থাকে। এছাড়া নায়না গামিংকে অন্য রুমে থাকার জন্য অনুরোধ করে, কিন্তু গামিং এতে রাজি হয় না, কারণ তারা যদি আলাদা রুমে থাকে তাহলে হয়তোবা সবাই তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ করবে। তাই বাধ্য হয়ে চুক্তির কথা ভেবে নায়নাকে গামিং এর সঙ্গে রুম শেয়ার করে থাকতে হয়। তবে এখানে সে গামিং এর সঙ্গে বেড শেয়ার করে না, বরং নিজেই নিচে বিছানা করে শুয়ে পড়ে। রাতে গামিং তাকে আবারও বিরক্ত করে এবং গল্প শোনাতে বলে। বাধ্য হয়ে নায়না তাকে গল্প শোনায়, তাও আবার হরর গল্প, যা শুনে গামিং বলে, হয়েছে হয়েছে, এসব গল্প আর শোনাতে হবে না। গামিং এর কথায় নায়না চুপ হয়ে আবারও ঘুমে মন দেয়, কিন্তু একটু পরেই সে দেখতে পায় গামিং এসে তার পাশে শুয়ে আছে। এসব দেখে সে গামিংকে নিজের জায়গায় গিয়ে শুতে বলে, কিন্তু গামিং তাকে বিরক্ত করে বলে, তুমি নিজেই তো আমাকে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখিয়েছো, তাই এখন আমার একা শুতে ভয় লাগছে। গামিং এর এসব কথা শুনে নায়না তাকে ফোন থেকে গান শোনায়, যাতে করে তার ভয়টা কেটে যায়। আর কিছুক্ষণের মধ্যেই গামিং এর সব ভয় দূর হয়ে যায়, আর সে পুনরায় আগের মতো নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন গামিং নায়নার বাবার সঙ্গে কথা বলে এবং নিজের শেয়ার তার কাছে বিক্রি করে দিতে বলে, কারণ আর কয়েকদিন গেলে এমনি তো এই শেয়ারের দাম অনেক কমে যাবে। গামিং এর এসব কথা শুনে নায়নার বাবা রাগ করে সেখান থেকে উঠে চলে যায়, যা দেখে নায়নাও তার পিছু নেয়। তারপর নায়নার বাবা নায়নাকে বলে, তুমি গামিং এর কাছে শেয়ার বিক্রি করার জন্যই আমার সঙ্গে কাল থেকে এত ভালোভাবে কথা বলছো, তাই না? এর উত্তরে নায়না তার বাবাকে বলে, সে এ উদ্দেশ্যে এমন কিছু করেনি, বরং সে তো তাকে অনেক ভালোবাসে। মেয়ের এমন কথায় বাবার মন একদম গলে যায়, আর সে গামিং এর কাছে নিজের শেয়ার বিক্রি করে দিতে রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা গামিংকে দেখতে পাই, সে ইশারায় কিভাবে কথা বলে সেটা শিখছিল, কিন্তু তখনই সেখানে নায়না চলে আসে আর গামিংকে বলে, আমি একটু বাইরে যাচ্ছি। কিন্তু গামিং তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই সে বাইরে চলে যায়। রাতেও গামিং নায়নাকে কোথাও একটা যেতে দেখে তার পিছনে এবং দেখতে পায় নায়না একটা লোকের সঙ্গে আলাদাভাবে কথা বলছে। তখন গামিং লুকিয়ে সে লোকের ছবি তুলে নিজের লোককে পাঠিয়ে বলে, যে করেই হোক এর খবর তুমি বের করো। রাতে যখন নায়না বাড়ি ফিরছিল তখন পথে নায়না আবারও তার সৎ মায়ের পাঠানো সেই বিজনেসম্যানের সম্মুখীন হয়, যে আবারও নায়নাকে জোর করে গাড়িতে নিয়ে গিয়ে তার সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে গামিং চলে আসে আর সে ওই বিজনেসম্যানকে কেলানি দিয়ে নায়নাকে প্রটেক্ট করে, যদিও নায়নার অবস্থা ঠিক সুবিধা লাগছিল না। বাড়ি যাওয়ার পর গামিং নায়নাকে আহত স্থানে মলম লাগিয়ে দেয়, যা দেখে নায়না তাকে কিছু একটা বলে, কিন্তু গামিং তার কথা বুঝতে পারছিল না। তাই নায়না যখন নিজের ফোন নেওয়ার সময় গামিং এর উপর ঝুঁকে, তখন তো নায়নাকে এতটা কাছে আসতে দেখে গামিং খুশিতে একদম বেহুশ হয়ে যায়। হঠাৎ করে গামিং বেহুশ হয়ে যাওয়ায় নায়না তাকে ধরে নেয়। আসলে ওই বিজনেসম্যানের সঙ্গে মারামারি করার জন্যই তার শরীর একদম দুর্বল হয়ে গিয়েছিল, আর এখন এই কারণে নায়না গামিং এর জন্য হেলদি খাবার তৈরি করে। রাতে যখন গামিং এর জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় নায়না তার জন্য টেবিলে অনেক রকমের খাবার সাজিয়ে রেখেছে। এটা দেখে তার নায়নাকে পুরো নিজের বিয়ে করা বউয়ের মতো লাগে। যাই হোক, তারপর গামিং এসে যখন খাবার খাচ্ছিল তখন তাকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় যে লোকটির সঙ্গে নায়না কথা বলেছিল মূলত সে একজন ডিটেকটিভ। আসলে নায়না তার মায়ের মৃত্যুর আসল কারণ খুঁজে বের করার জন্য তাকে হায়ার করেছিল, কিন্তু লোকটি অনেক বেশি টাকা চার্জ করায় নায়নাকে আশাহত হয়ে সেখান থেকে ফিরে আসতে হয়। এসব জেনে গামিং তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওই ডিটেকটিভকে কাজে লেগে যেতে বলো, যত টাকা লাগে আমি দিব। ঘুমানোর সময় নায়নার কাছে ডিটেকটিভের কল আসে। সে যখন জানতে পারে ডিটেকটিভ তার কাজ করবে তখন সে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। পরের দিন গামিং সকাল সকাল তৈরি হয়ে নেয়, কারণ নতুন শেয়ার কেনার ফলে তাকে নায়নার বাবার সঙ্গে প্রেস কনফারেন্স করতে হবে। নায়নাও সুন্দরভাবে তৈরি হয়ে নেয়, আর তাকে দেখে তো গামিং একেবারে ফিদা হয়ে যায়। প্রেসে নায়নার সৎ মাও ছিল, যে কিনা সেখানে এসে নিজের নাটক শুরু করে দেয়। তারপর নায়না যখন সেখানে উপস্থিত হয় তখন তার সৎ মায়ের বান্ধবীরা বলে, তোমার মা তোমাকে কত ভালোবাসে, তার জন্যই তো তুমি এত ভালো ছেলে পেয়েছো। নায়না এসব শুনে নিজের মায়ের কাছে যায় এবং ড্রিঙ্কস চার্জ করার নাম করে তার গায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। তারপর নিজেই সৎ মাকে একটি জামা দেয় বদলে আসার জন্য। তারপর নায়নার সৎ মা যখন রুমে জামা বদল করতে আসে তখন তো সে এয়ার হোস্টেজের জামা দেখে একদম অবাক হয়ে যায়। ঠিক এই সময় নায়না সে রুমে আসে আর বলে, কি এয়ার হোস্টেজের জামা দেখে অনেক বেশি অবাক হচ্ছ কেন? তুমি যে আগে এয়ার হোস্টেজ ছিলে তা কি ভুলে গিয়েছো? আর তোমার মেয়েও তো তোমার এক্স হাজবেন্ডের ঘরের না, বরং আমার বাবার নাজায়েজ মেয়ে। এসব শুনে নায়নার সৎমা বলে, হ্যাঁ তুমি যা বলছো সবকিছুই ঠিক, আর এসব তোমার বাবাও জানে। এখানে নায়নার সৎমা তো নায়নার মাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে দেয়, জানিয়ে নায়না এবং তার মাঝে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে নায়নার বাবা যখন মিটিং শুরু করতে যাবে ঠিক তখনই বড় মনিটরে নায়না এবং তার মায়ের ফুটেজ চলে আসে, যেখানে তারা দুজন ঝগড়া করছিল। নায়নার সৎমা তাকে
আমাকে বলে তোমার বাবাই আমার পিছু নিয়েছিল, আর তোমার মাও তাকে আমার হাত থেকে বাঁচাতে পারেনি, আর সে বেঁচে থাকলো কখনো নিজের স্বামীকে আমার হাত থেকে বাঁচাতে পারতো না। এইসব শুনে গামিং এবং নায়নার বাবা তো সে রুমে চলে আসে। এখানে নায়নার বাবা নিজের স্ত্রীকে প্রটেক্ট করে নায়নার সঙ্গে খারাপ ব্যবহার করে, যা দেখে নায়না অনেক কষ্ট পায়। তখন গামিং নায়নার বাবাকে বলে নিজের বউর দোষ লুকিয়ে আপনি নির্দোষের মুখ বন্ধ করছেন। এখানে তখন নায়নার সৎমা নায়নার বাবার কাছে ভালো সাজার চেষ্টা করে আর বলে আমি এসব নিজের মেয়ের জন্য করেছি, কারণ তুমি তাকে নিজের মেয়ে হিসেবে কখনোই মেনে নেওনি। নায়নার বাবার বাহিরের পরিস্থিতি সামাল দিতে যখন সেখান থেকে চলে যায় তখন নায়নাও তার পিছনে পিছনে যেতে থাকে, কিন্তু সৎমা তাকে বাধা দেয়। ফলে নায়না তাকে ধাক্কা দিয়ে যেতে গেলে সৎ বোন তাকে ছুরি দিয়ে আঘাত করে। যদিও নায়নার কিছু হওয়ার আগেই গামিং তার সামনে চলে এসেছিল, তাই নায়নার বদলে গামিং এর হাত কেটে যায় আর সে নিজের রক্ত নিজেই দেখে একদম অজ্ঞান হয়ে যায়। তারপর গামিংকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায় তার কোনো একটা রোগ আছে, যার ফলে সে রক্ত কিংবা দুর্ঘটনা দেখলে এত বেশি ভয় পেয়ে যায়। তারপর সিনটা অতীতে চলে যায় আর আমরা গামিং এর পাস্ট লাইফের কিছু অংশ দেখতে পাই। আসলে ছোটবেলায় একবার যখন গামিং স্কুল শেষে বাড়ি ফিরছিল তখন সে জানতে পারে কেউ একজন বারিন্দা থেকে নিচে ঝাঁপ দিয়েছে, আর সেও কিছু না বুঝে ওই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য ছুটে সেখানে চলে যায়। আর এখান থেকে সিনটা আবার বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই গামিং এর জ্ঞান ফিরে আসলে সে নায়নাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তাদের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাদেরকে এতটা কাছাকাছি দেখে সেখান থেকে কেটে পড়ে। তারপর নায়না বাইরে এসে তার বাবার সঙ্গে দেখা করে আর বাবাকে বলে জলদি তুমি গামিং এর কাছে গিয়ে সেটেলমেন্ট পেপারে স্বাক্ষর করে নাও। আসলে নায়না মনে করছিল তার বাবা তার কাছে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু তার বাবা আসলে তার কাছে ক্ষমা চাইতে আসেনি আর তার সাথে অনেক হাইড হয়ে কথা বলে। বাবার এমন ব্যবহার দেখে নায়না তো অনেক কষ্ট পায়। তারপর তার বাবা বলে তোমার মা আমাকে ধোঁকা দিয়েছিল। এটা শুনে নায়না তাকে আশ্বাস দিয়ে বলে আমার মা তোমাকে কখনোই ধোঁকা দেয়নি, আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো। যদি আমি এটা প্রমাণ করে দেখাতে পারি তাহলে তুমি তোমার দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দিবে। এছাড়াও তোমার সব সম্পত্তির মাত্র 5% তোমার ওই মেয়েকে দিবে এবং বাকি সব আমার নামে করে দিবে। নায়নার এসব কথা শুনে তার বাবাও রাজি হয়ে যায়, কারণ আপাতত তার ব্যাপারে গামিং এর স্বাক্ষর চাই। যাই হোক, বাড়ি গিয়ে যখন নায়না গামিং এর কাছে স্বাক্ষর চায় তখন গামিং তাকে কিছু জিজ্ঞেস না করেই স্বাক্ষর করে দেয়। আর এখান থেকে সিনটা শিফট হয় আর আমরা দেখতে পাই নায়না স্বাক্ষর করা পেপার নিয়ে যখন তার বাবার বাড়ি আসে তখন সে ওই বাড়িতে নিজের সৎমাকে দেখে বাবাকে জিজ্ঞাসা করে এখনো তুমি এই মহিলাকে বাড়ি থেকে বের করোনি কেন? এটা শুনে তার বাবা বলে সবে মাত্র তো ডিভোর্স হয়েছে, এখনই কিভাবে আমি তাকে বের করে দিব? আর তোমার মা সুইসাইড করে নিয়েছিল, তার মৃত্যুর পিছনে তোমার সৎ মায়ের কোনো হাত নেই, তাই দয়া করে তুমি এত নির্দয় হবে না। ঠিক তখনই সেখানে গামিং এসে উপস্থিত হয় আর গামিং নিজের সঙ্গে করে নায়নার আপন মায়ের পুরনো কেয়ারটেকারকেও নিয়ে আসে, যে কিনা নায়নার বাবার সামনে সব সত্যিটা স্বীকার করে নেয় আর বলে আমি নায়নার মাকে ডিপ্রেশনের জন্য ওষুধ দিতাম, কিন্তু আমাকে টাকার লোভ দেখিয়ে নায়নার সৎ মা অতিরিক্ত ওষুধের ডোজ দিতে বলেছিল। এইসব কথা শুনে নায়নার বাবা তো একদম হতবাক হয়ে যায়। তিনি তার স্ত্রীকে যখন এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে তখন নায়নার সৎ মা সবকিছু অস্বীকার করতে থাকে, যা শুনে লোকটি আবারও তার স্ত্রীর কথায় মন ভোলা হয়ে যায়। এমন পরিস্থিতি দেখে সে কেয়ারটেকার মহিলা পুনরায় বলে নায়নার মায়ের কাছে প্রায় কেউ একজন বারবার কল করত, অতিরিক্ত কল দিয়ে তাকে ডিস্টার্ব করত, আর যে কল দিয়ে এমন বিরক্ত করত সে হচ্ছে আপনার স্ত্রী জিয়া। তারপর নায়নার বাবা কেয়ারটেকারকে সে নাম্বারটা দেখাতে বলে। নাম্বার দেখার পর তিনি তো একদম অবাক হয়ে যায়, কারণ সে নাম্বারটা আসলেই নায়নার সৎমার ছিল। এখানে নায়নার সৎমা যখন ধরা পড়ে যায় তখন সে আবারও তার স্বামীর মন ভুলানোর চেষ্টা করে, কিন্তু এবার আর নায়নার বাবা তার কথার জালে ফাঁসে না। সে সরাসরি নায়নার সৎমাকে বলে যেহেতু তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে তাই এখন আর আমি এ বাড়িতে তোমাকে এক মুহূর্তের জন্য দেখতে চাই না। এইসবের পর নায়না সেখান থেকে চলে যায় এবং মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে উঁচু দালানের বারিন্দায় গিয়ে দাঁড়ায়। এমনকি সে মদ খেয়ে একেবারে মাতাল হয়ে গিয়েছিল। গামিং যখন এই খবর জানতে পারে তখন সে তাড়াতাড়ি নায়নার কাছে আসে আর তাকে নিচে নামানোর চেষ্টা করে। তখনই নায়না মা বলে চিৎকার করে বেহুশ হয়ে যায়। পরদিন হুঁশ ফেরার পর নায়না দেখতে পায় গামিং তার পাশে ঘুমাচ্ছে। ঘুম থেকে ওঠার পর গামিং তাকে জানায় কাল রাতে সে নেশা করে অদ্ভুত সব কর্মকাণ্ড করছিল, এই কারণে তাকে সারা রাত এখানেই থাকতে হয়েছে আর মা মা বলে চিৎকার করছিলে। নায়না তো এসব কথা শুনে একদম অবাক হয়ে যায় আর গামিংকে প্রশ্ন করে আমি কি কথা বলতে পারি? হঠাৎ নিজের মুখ থেকে আওয়াজ শুনে নায়না নিজেই হতবাক হয়, একই সঙ্গে সে অনেক খুশিও হয়। এদিকে গামিংও নায়নাকে এতটা খুশি হতে দেখে নিজেও খুশি হয়। তারপর গামিং নায়নাকে তার সঙ্গে করে নিজের বাবার বাড়ি নিয়ে যায়, যেখানে সবাই নায়নার মুখ থেকে কথা শুনতে পেরে একদম আশ্চর্য হয়ে যায়। তারপর
তারপর গামিং এর দাদা তার সঙ্গে আলাদা কথা বলে। তিনি বারবার নাতিকে বুঝিয়ে বলে যেন সে এখন নায়নাকে ছেড়ে দেয়, কারণ এখন আর তাদের নায়নাকে কোনো প্রয়োজন নেই। কিন্তু গামিং কথার প্রসঙ্গ বদলানোর চেষ্টা করে। তারপর গামিং এর দাদা নায়নাকে কেক খাওয়ার জন্য বলে, যা শুনে নায়না তাকে জানিয়ে দেয় তার কেকের ক্রিমে অ্যালার্জি রয়েছে। এটা শুনে লোকটি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়, কারণ তার ছেলেরও ক্রিমে অ্যালার্জি ছিল। রাতে যখন গামিং এবং নায়না গাড়ি করে বাড়ি ফিরছিল, তখন নায়না গামিংকে বলে, যেহেতু এখন আমাদের দুজনের কাজই শেষ, তাই আমাদের চুক্তি এখন শেষ। এটা শুনে গামিং বলে, হ্যাঁ ঠিকই বলেছ, কালই আমরা চুক্তি ভেঙে ফেলবো। তারপর রাতের বেলা গামিং এবং নায়না দুজনেই ঠিকভাবে ঘুমাতে পারছিল না। এখানে নায়না তো গামিংকে দোষারোপ করে বলে কিভাবে এত সহজে আলাদা হয়ে যাওয়ার কথা ভাবছে। এদিকে গামিংও একই কথা ভাবছিল। দুজনেই ভাবতে থাকে মানুষ এত সহজে কিভাবে আলাদা হয়ে যেতে পারে। পরের দিন সকালে গামিং নায়নাকে ডকুমেন্টস দেয় আর বলে, আমার আঙ্কেলই তোমার মায়ের ছবি তুলেছিল, এমনকি আমাদের ছবি সেই ভাইরাল করেছিল। এটা শুনে নায়না বলে, যেহেতু তোমার আঙ্কেল আমার মায়ের ছবি তুলেছিল, তার মানে সেই পারবে আমার মাকে নির্দোষ প্রমাণ করতে। তাই এখন আমাকে আরো কিছুদিন এখানেই থাকতে হবে আর নিজের মাকে প্রমাণ করতে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যেতে হবে। এসব শুনে গামিং তো অনেক খুশি হয়ে যায়, কারণ সেও এটাই চাইছিল যেন নায়না তাকে ছেড়ে না যায়। এখানে নায়না আরো বলে, তোমার দাদা তো তোমাকে বিয়ে দিতে চাইছে, তাই আপাতত তাকে জানিয়ে দাও আমরা রিলেশনে আছি। তারপর যখন কাজ হয়ে যাবে তখন না হয় আমরা আবার আলাদা হয়ে যাব। গামিং সবকিছুতেই এক পায়ে রাজি ছিল, কারণ যেভাবেই হোক সে নায়নার সঙ্গেই থাকতে চায়। এদিকে আমরা গামিং এর দাদাকে দেখতে পাই, যার অ্যাসিস্ট্যান্ট তাকে নায়নার ডিএনএ রিপোর্ট এনে দেয়। রিপোর্ট দেখে সে তো একদম অবাক হয় আর বলে, আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে, এর মানে নায়না আমারই নাতনি। তিনি আর দেরি না করে গামিং এবং নায়নার সঙ্গে দেখা করতে তাদের বাড়ি চলে যায়। সেখানে গামিং তাকে জানায় যে সে নায়নাকে ভালোবাসে। এটা শুনে তার দাদা এসে বলে, তোমরা একে অপরকে ভালোবাসলে এতে তো আর আমার কিছু করার নেই, কিন্তু আমি চাই তোমরা খুব জলদি বিয়ে করে ফেলো। দাদা জোর করে গামিংকে বিয়েতে রাজি করে ফেলে। পরের দিন নায়না জানতে পারে গামিং এর দাদা ছোট থেকে তার চিকিৎসা করাচ্ছে। ডক্টর যখন নায়নাকে বলে, আপনি যদি গামিং এর কাছাকাছি থাকেন অথবা ফিজিক্যাল ভাবে তার ক্লোজে থাকেন, তবে তার রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। আর এসব কথা শুনে নায়নাও তার সাথে থাকতে রাজি হয়, কারণ এতদিন গামিং তার জন্য অনেক কিছু করেছে, এবার তার করার পালা। তারপর বাসায় এসে নায়না এক পা দুপা করে গামিং এর ক্লোজে আসতে থাকে। নায়নাকে এতটা কাছে আসতে দেখে গামিং তার খুশিতে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু নায়না তার একেবারে কাছে এসে বলে, এতটা ক্লোজ হয় কি যথেষ্ট? যা শুনে গামিং চমকে ওঠে। তাকে চমকাতে দেখে নায়না বলে, আসলে ডক্টর আমাকে তোমার কাছাকাছি থাকতে বলেছিল, তাই এখন থেকে আমি তোমার সঙ্গে করেই তোমার অফিসে যাব। গামিং আর এসবে আপত্তি জানায় না। পরের দিন দুজন একে অপরের হাত শক্ত করে ধরে অফিসে যায়, এমনকি এক মুহূর্তের জন্য নায়না গামিং এর হাত ছাড়ে না। এই সময় গামিং বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, এখনো যদি তুমি আমার সঙ্গে যেতে চাও তাহলে হাত ছাড়ার কোনো প্রয়োজন নেই, আমার সঙ্গে যেতে পারো। এটা শুনে বেচারি নায়না তো অনেক লজ্জা পেয়ে যায় আর তার হাতটা ছেড়ে দেয়। তারপর রাতে তারা একসঙ্গে লাইট বন্ধ করে মুভি দেখে, এমনকি অন্ধকারে দুজন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একে অপরের উপর পড়ে যায় আর তাদের ভুলবশত কিস হয়ে যায়। কিন্তু এটা আমার কাছে ভুলবশত মনে হয় না, এটাই স্বাভাবিক, কারণ তাদের সব ড্রামাতেই এরকম ভাবে কিস হয়। যাই হোক, সে রাতে কিস করার কারণে নায়নার তো লজ্জায় আর ঘুমিয়ে আসে না, আর সে তো লজ্জার কারণে সকালে গামিং এর সামনেও যেতে পারছিল না। কিন্তু তারা দুজনে ফোনে ঠিকই এক অপরের সঙ্গে চ্যাটিং করছিল। চ্যাটিং এর মাধ্যমে গামিং নায়নাকে বলে, আজকে আমরা মুভি দেখতে যাব এবং অনেক এনজয় করব। এদিকে নায়না শপিং করতে গিয়েছিল আর সে হাঁটতে হাঁটতে গামিং এর সঙ্গে চ্যাট করছিল, কিন্তু হঠাৎ করে রাস্তায় কিছু লোক এসে তাকে জোর করে ধরে গাড়িতে তুলে নেয়, আর এটা মূলত তার সৎ মায়েরই কাজ ছিল। তারপর সন্ধ্যায় যখন গামিং নায়নার জন্য একটি রিং কিনে, তখন তার কাছে নায়নার সৎ মায়ের কল আসে আর বলে, যদি নায়নাকে জীবিত দেখতে চাও তাহলে তাড়াতাড়ি আমার পাঠানো ঠিকানায় চলে আসো। এই খবর পেয়ে গামিং তার রিং নিজের পকেটে রেখে তাড়াতাড়ি নায়নাকে বাঁচাতে চলে যায়। নির্দিষ্ট লোকেশনে এসে সে দেখতে পায় নায়নার সৎ মা নায়নার উপর অনেক বাজেভাবে অত্যাচার করছে। এটা দেখে গামিং বলে, নায়নাকে আপনি কিছু করবেন না, আপনার যা প্রয়োজন আমি আপনাকে দিব। কিন্তু নায়নার সৎ মা তাকে জানায়, তোমরা আমার সব কেড়ে নিয়েছো, তাই এখন আমি নায়নার সবকিছু শেষ করে ফেলবো। এই বলে সে নায়নাকে ছাদ থেকে ফেলে দেয়। এদিকে তখনই গামিং এর লোকেরা নায়নার মাকে ধরে ফেলে, আর গামিংও কোনো মতে বিল্ডিং এ লটকে থাকা নায়নাকে উপরে তুলে নেয়। আর এখানে সে নায়নাকে উপরে তুলে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে হারাতে পারবো না, তাই আর কিছু হওয়ার আগেই নিজের মনের কথা তোমাকে খুলে বলতে চাই। তারপর গামিং রিং বের করে নায়নাকে বিয়ের জন্য প্রপোজাল করে। এসব দেখে নায়নাও অনেক খুশি হয় আর রাজি হয়ে যায়। এর পরের দিন আমরা নায়না এবং গামিংকে নিজেদের বিয়ের পোশাক কেনার জন্য শপিং করতে যেতে দেখি। এখানে নায়না যখন বিয়ের জামা পরে গামিং এর সামনে এসে দাঁড়ায়, তখন গামিং তো তার উপর থেকে চোখ সরাতেই পারছিল না, আর তাই সে নায়নাকে কিস করে নেয়। এর পরের দিন আমরা নায়নাকে দেখতে পাই, যে কিনা তার বাড়িতেই ছিল। হঠাৎ করে নায়নার বাসায় গামিং এর
আঙ্কেল চলে আসে, যিনি নায়নাকে তার ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখিয়ে বলে, তোমার মা এবং নায়নার বাবা অনেক আগে থেকেই রিলেশন ছিল, কিন্তু আমার বাবা তাদের রিলেশন মেনে নেয়নি। তারপর তোমার মায়ের বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পর তার আবারও গামিং এর বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি হয়। এখানে গামিং এর আঙ্কেল এক এক করে সব ছবি দেখায়, যা দেখে নায়নার অনেক খারাপ লাগে, কারণ সে নিজের মাকে নির্দোষ মনে করত, কিন্তু বাস্তবে তো আসলেই তার মা নির্দোষ ছিল না। তারপর গামিং এর আঙ্কেল গামিং এর কাছে যায় আর তাকেও তার ডিএনএ টেস্ট রিপোর্ট দেখিয়ে বলে, এবার তুমি বুঝতে পারছো যে তুমি আমাদের বংশের ছেলে না। এইসব শুনে গামিং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি চান? তখন তার আঙ্কেল বলে, আমি চাই তুমি এই কোম্পানি এবং সব সম্পত্তির দাবি ছেড়ে এখান থেকে চলে যাও। এর পরের দিন আমরা নায়নাকে তার বাবার কাছে যেতে দেখি। নায়না তার বাবার কাছে নিজের মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করলে তার বাবা এবার তার মুখ বন্ধ করে বসে থাকে না, বরং সে সবকিছু খুলে বলে। আসলে নায়নার বাবা একসময় গামিং এর দাদার কোম্পানিতে চাকরি করত। হঠাৎ একদিন গামিং এর দাদা এসে বলে, তোমাকে আমার ছেলের প্রেমিকাকে বিয়ে করতে হবে। নায়নার বাবা তখন আর না করতে পারে না, কারণ সে অনেক আগে থেকেই নায়নার মাকে ভালোবাসতো। তারপর যখন তাদের বিয়ে হয় এর কয়েকদিন পরই তার বাবা জানতে পারে নায়নার মা গর্ভবতী, আর সেই গর্ভের সন্তানই হচ্ছে নায়না, যে কিনা আসলে গামিং এর বাবার আসল সন্তান। নায়না এখানে এই সবকিছু জানার পর তার বাবাকে বলে, তুমি শুরু থেকেই জানতে আমি তোমার আপন মেয়ে না, তবু তুমি কেন আমাকে এই কথা আগে বলনি? এসব বলে সে অনেক কষ্ট পেয়ে বাড়ি থেকে চলে যায়। তারপর সে নিজের মায়ের কবরের সামনে গিয়ে মাকে প্রশ্ন করে, তোমার জন্য আমি পুরো পৃথিবীর সঙ্গে লড়াই করেছি, শুধুমাত্র তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু আজকে তোমার জন্যই আমাকে আমার বাবার সামনে লজ্জায় পড়তে হয়েছে। যাকে আমি এত ভালোবাসি, দিন শেষে প্রমাণ হলো সে লোকটা আমার ভাই। এসব বলে নায়না কান্নায় ভেঙে পড়ে। এদিকে লুকিয়ে লুকিয়ে এই দৃশ্য গামিং আড়াল থেকে দেখছিল। তারপর রাতে নায়না বাড়ি ফিরে গামিং এর সাথে কোনো কথা বলে না, যা দেখে গামিং তার কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। নায়না তাকে বলে, আমাদের সম্পর্কের পূর্ণতা পাওয়া কখনোই সম্ভব না, কারণ আমরা সম্পর্কে ভাই বোন হই। এসব শুনে গামিং জানায় সে তার বাবার সন্তান না, বরং তাকে তার দাদা দত্তক নিয়েছিল। আর যখন তার বাবা মারা যায় তখন তাদের সব সম্পত্তি তার আঙ্কেল নিজের নামে করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাই সে সময় গামিং এর দাদা সম্পত্তি বাঁচাতে গামিংকে দত্তক নেয় এবং নিজের ছেলের অবৈধ সন্তান হিসেবে দাবি করে। আর এসব শুনে নায়না তো অনেক খুশি হয়, কারণ তারা ভাই বোন না। আর সে গামিংকেও বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। এটা শুনে গামিং বলে, দাদা বলেছে সম্পত্তি বাঁচাতে হলে আমাকে অন্য মেয়েকে বিয়ে করতে হবে আর আমাদেরকে ভাই বোন হয়েই থাকতে হবে। এসব শুনে নায়না তো আবারও ভেঙে পড়ে এবং ঘর থেকে বেরিয়ে যায়। তারপর রাস্তায় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায়। জ্ঞান ফেরার পর নায়না তার সামনে স্কুলের প্রধান শিক্ষককে দেখতে পায়, যে কিনা নায়নাকে তার মায়ের একটা ডায়েরি দেয়, যা পড়ে নায়না জানতে পারে বিয়ের পর নায়নার মায়ের কারোর সঙ্গে সম্পর্ক ছিল না। আসলে গামিং এর আঙ্কেল ইচ্ছে করেই তার মাকে ড্রাগস দিয়ে গামিং এর বাবার কাছে পাঠিয়েছিল, আর গামিং এর বাবা নায়নার মাকে সামলানোর চেষ্টা করেছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে গামিং এর আঙ্কেল তাদের ছবি তুলে নেয় আর সেটা ভাইরাল করে তাদেরকে বদনাম করে। আর এসব কিছু সহ্য করতে না পেরে গামিং এর বাবা আত্মহত্যা করে। সব জানতে পেরে নায়না বুঝতে পারে তার মায়ের আসলে কোনো দোষ নেই আর গামিং এর বাবারও কোনো দোষ নেই। পরদিন যখন গামিং তার দাদাকে নিয়ে বিয়ের প্রেস কনফারেন্স করে তখন সেখানে বিয়ের ড্রেস পরে নায়না উপস্থিত হয় আর সে বলে, আমি গামিংকে বিয়ে করব। এটা শুনে গামিং এর আঙ্কেল বলে, তোমাদের বিয়ে হতে পারে না, কারণ তোমরা তো ভাই বোন। এসব শুনে গামিং এর দাদা বলে, ওরা তো আপন ভাই বোন না, কারণ গামিংকে আমি দত্তক নিয়েছিলাম। যার জবাবে আঙ্কেল তাকে উদ্দেশ্য করে বলে, তাহলে তো গামিং এই কোম্পানি অথবা সম্পত্তি কোনো কিছুই পাবে না। গামিং তখন বলে, আমার এসব কিছুই লাগবে না, কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নায়না। এর পরের দৃশ্যে দেখা যায় নায়না তার দাদার সঙ্গে কথা বলছিল। এখানে সে তার দাদাকে বলে, যেহেতু আমি এ বংশের মেয়ে তাই আপনি চাইলে কোম্পানির সিইও আমি হতে পারি। নাতনির এমন কথা শুনে দাদা এক পর্যায়ে রাজি হয়ে যায় এবং মিটিং ডেকে নায়নাকে কোম্পানির সিইও ঘোষণা করে দেয়। কিন্তু এসবে আঙ্কেল রাজি ছিল না। সে আবারও সবাইকে বলে, নায়নার রিপোর্ট ভুল। যা শুনে দাদা বলে, কোনো ভুল নেই, কারণ আমি নিজেই ওর ডিএনএ পরীক্ষা করিয়েছিলাম। তারপর নায়না তার আসল বাবা মায়ের উপর চাপানো বদনামের খোলাসা করে, যার ফলে আঙ্কেলের হাতে আর কোনো রাস্তাই খোলা থাকে না। সব জানতে পেরে গামিং এর দাদা তার ছোট ছেলেকে কোম্পানি থেকে বহিষ্কার করে। আর সবশেষে নায়নার মুখে হাসি ফুটে ওঠে, কারণ শেষ পর্যন্ত সে তার বাবা মাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছে। তারপর নায়না তার দাদাকে বলে, আমি কোম্পানির সিইও হতে চাই না, আমি তো এসব করেছি শুধুমাত্র আঙ্কেলের সব সত্যি ফাঁস করতে এবং নিজের বাবা মাকে নির্দোষ প্রমাণ করতে। এখন আমার কাজ হয়ে গিয়েছে। দাদাও আর নায়নাকে বাধা দেয় না। তারপর নায়না গামিংকে কিছু না জানিয়ে সেখান থেকে একাই চলে যায়। গামিংও বুঝতে পারছিল নায়না তার উপর অভিমান করেছে। নায়না যখন একা হাঁটছিল তখন হঠাৎ করে তার প্রধান শিক্ষক তার কাছে আসে আর বলে, তাড়াতাড়ি তোমার মায়ের কবরের কাছে যাও। নায়না কোনো কিছু না ভেবে নিজের মায়ের কবরের কাছে চলে আসে। সেখানে গিয়ে সে দেখতে পায় মায়ের কবরের সামনেটা সুন্দর করে সাজানো হয়েছে। হঠাৎ সেখানে গামিং এসে উপস্থিত হয় আর সে নায়নার মায়ের কবরের সামনেই নায়নার কাছে ক্ষমা চায়। আসলে নায়না তার প্রতি রাগ করায় সে নায়নার মায়ের কবরের সামনেই তার কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাই তো চারদিক এত সুন্দরভাবে সাজিয়েছিল। আর এসব দেখে নায়নাও অনেক খুশি হয়। আর তখনই গামিং তার আঙ্গুলের রিং পরিয়ে তাকে প্রপোজাল করে।